আপনারা শুনছেন রূপকথা বাই কল্লোল। আরব্য রজনীর গল্প এপিসোড 19-এ আজ আমাদের পরিবেশনা হেকিমের কাহিনী। এই গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি ওয়ার্নিং। এই গল্পে স্লাইটলি শুরুর দিকের কিছু কন্টেন্ট প্রাপ্তবয়স্কদের জন্য। আমি চেষ্টা করেছি কিছু অংশ বাদ দিয়ে বলতে, তারপরেও এটি ঠিক শিশুদের উপযোগী নয়। যা হোক, শুরু করছি হেকিমের কাহিনী। আমার তখন বয়স কম, পড়ালেখা শেষ হয়েছে, হেকিমি শাস্ত্র নিয়ে গবেষণা করছি। মাঝে মাঝে সময় করে রোগীও দেখি। তখনই নাম মোটামুটি ছড়িয়ে পড়েছে। একদিনের কথা, কাজে মগ্ন হয়ে আছি, এই সময় এসে হাজির হলো কোতোয়ালের এক সিপাহী। কোতোয়ালের বাড়িতে রোগী দেখতে যেতে হবে। গেলাম। দোতলায় এক ঘরে আমাকে নিয়ে যাওয়া হলো। বিশাল ঘরের মাঝখানে বিরাট পালঙ্ক। এক যুবক কম্বল গায়ে শুয়ে আছে, ফ্যাকাশে মুখ, সেই রোগী। এগিয়ে গিয়ে রোগীর পাশে বসলাম। বললাম, হাত দেখি। কম্বলের তলা থেকে হাত বের করে দিল যুবক, বাঁ হাত। একটু অবাক হলাম, অপমানিত। সুন্দর চেহারা যুবকের, দেখেই বোঝা যায় সম্ভ্রান্ত বংশীয়। নিশ্চয়ই শিক্ষা দীক্ষা আছে, আদব কায়দা বিশেষ জানে টানে বলে মনে হলো না। যাই হোক, রোগী দেখতে এসে এত সব মনে করলে চলে না। নাড়ি দেখে ওষুধ দিয়ে চলে এলাম। পরদিন আবার গেলাম। নাড়ি দেখতে চাইলে আবার বাঁ হাত বের করে দিল যুবক। তারপর দিন আবার গেলাম, তারপর দিন আবার। পরপর 10 দিন যেতে হলো আমাকে। নাড়ি দেখতে চাইলে রোজই বাঁ হাত বের করে দেয় যুবক। রীতিমতো অপমানই বোধ করি। একদিন দুদিন হলে কথা ছিল, পরপর 10 দিন একই ব্যবহার সহ্য করা যায় না। কোতোয়ালের বাড়ির লোক বলে কঠিন কিছু বলতেও সাহস করি না। 10 দিনে বেশ সুস্থ হয়ে উঠেছে যুবক, আর আমাকে কোতোয়ালের বাড়ি যেতে হবে না। কিন্তু মনে একটা খটকা রেখে দেব চিরকাল। তাই শেষ দিন যুবককে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা, রোজই আপনি বাঁ হাত দেখান, আপনাদের কি এটাই রীতি? হাসল যুবক, মলিন দেখালো হাসিটা। বলল, সে অনেক কথা, সব শুনতে চাইলে আগামীকাল সন্ধ্যায় আসবেন। বললাম, ঠিক আছে, আজ তাহলে যান, এখনই গিয়ে গোসলটা সেরে ফেলুন। অনেকদিন ভুগে উঠেছেন, ভালো করে গাটা ধুয়ে নিলে ঝরঝরে লাগবে। ঘরে এসে ঢুকেছিল কোতোয়াল। আমার শেষ কথাটা কানে গেছে তার। বলল, হেকিম সাহেব, ছেলেটা সবে অসুখ থেকে উঠল, উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারি আমরা। আপনি নিজে দাঁড়িয়ে থেকে যদি ওর গোসলটা তদারক করেন। বলে উঠলাম, এ আর এমন কি কথা, ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। গোসলের আগে যুবকের শরীর থেকে সব কাপড় চোপড় খুলে ফেলা হলো। অবাক হয়ে দেখলাম তার ডান হাতটা নেই। আরও দেখলাম সারা পিঠে চাবুকের দাগ, ফর্সা চামড়ায় কালো হয়ে ফুটে আছে দাগগুলো। চুপ করে রইলাম। আগামী দিনই আমার সব কৌতূহলের অবসান হবে। আমাকে অনেক টাকা আর উপহার দিল কোতোয়াল। খুশি মনেই বাড়ি ফিরে এলাম। পরদিন সন্ধ্যায় গেলাম কোতোয়ালের বাড়ি। যুবক আমার অপেক্ষাতেই ছিল। আমাকে নিয়ে তার নিজের ঘরে চলে এলো। বলল, আগে খাওয়া দাওয়া সেরে নি, তারপর আমার জীবনের কাহিনী আপনাকে শোনাব। খাওয়া শেষ করলাম। পালঙ্কে উঠে বিরাট তাকিয়ায় ঠেস দিয়ে আরাম করে বসলাম দুজনে। গল্প শুরু করল যুবক। মসুল শহরে আমার জন্ম। ডাকসাইটে খানদানি সওদাগর পরিবার আমাদের। আমার বাবারা 10 ভাই। বাবা সবার বড়। 10 ভাই বিয়ে করে ফেলেছে। আমার বাবার ঘরে শুধু আমি। চাচাদের কারো কোনো ছেলেপুলে হয়নি। সুতরাং বুঝতেই পারছেন বাড়িতে আমার কি আদর ছিল। কেউই আমাকে চোখের আড়াল করতে চাইতো না। এমন আদর যত্নেই মানুষ হতে লাগলাম। যৌবনে পা দিলাম একদিন। এক শুক্রবার বাপ চাচাদের সঙ্গে মসুলের বড় মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছি। নামাজ শেষ করে একে একে চলে গেল মুসল্লিরা, কিন্তু আমরা রয়ে গেলাম। মসজিদের বারান্দায় বসে আলাপ আলোচনা করতে লাগলো বাপ চাচারা। এখানে বসে ঠিক করলো চাচারা সবাই বাণিজ্য করতে বিদেশে যাবে। ঠিক হলো আমিও যাব তাদের সঙ্গে। জীবনে সেটাই প্রথম বিদেশ। ছোটবেলা থেকেই বড় ইচ্ছে মিশর দেখতে যাব, নীলনদ দেখব, পিরামিড দেখব। সেই স্বাদ পূরণ হতে যাচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে গেলাম। দিনক্ষণ দেখে বেরিয়ে পড়লাম আমরা। নিরাপদে একদিন কায়রো পৌঁছলাম। সঙ্গে ভালো ভালো জিনিস এনেছি আমরা।
বিক্রি করতে দেরি হলো না। কয়েকদিনের মধ্যেই সব মাল বেচে শেষ করে দিল চাচারা। এবার ভালো দেখে অন্য মাল কিনতে লাগলো, দেশে গিয়ে বেচবে। এর জন্য সময় লাগবে। বেচা কেনা যা করার চাচারাই করছে, আমি কাজ কিছুই করি না। দর্শনীয় জায়গাগুলো দেখে বেড়াই। আস্তে আস্তে আমার কাছে পুরনো হয়ে এলো শহরটা। একঘেয়ে লাগতে শুরু করেছে। কোনো কিছুতেই আর কোনো বৈচিত্র্য খুঁজে পাচ্ছি না। কি করব ভাবছি, এই সময় একদিন ঘটনা ঘটল। চাচারা সব সরাইখানায় উঠেছে। সরাইখানায় থাকতে আমার ভালো লাগে না, তাই ছোট্ট সুন্দর ছিমছাম একটা বাড়ি ভাড়া নিয়েছি আমি। শ্বেতপাথরের বাড়ি, সামনে সুন্দর ফুলের বাগান। পয়সার তো অভাব নেই, খরচ করি, বাস করি রাজার হালে। কয়েকদিন থেকেই লক্ষ্য করছি বাড়ির সামনের পথ দিয়ে একটা বিশেষ সময়ে একটা মেয়ে হেঁটে যায়। এই সময়টা বাগানে বসে আমি বিশ্রাম করি। যাবার সময় আমার দিকে চেয়ে থাকে মেয়েটা। প্রথম দিকে খুব একটা পাত্তা দিইনি, কিন্তু রোজই এই ঘটনা ঘটতে লাগলো। খটকা লাগলো মনে। ব্যাপার কি জানতে পারলাম কয়েকদিন পরেই। সেদিন সোজা বাগানে ঢুকে পড়ল মেয়েটা। ধীর পায়ে হেঁটে এলো আমার কাছে। নেকাবের বাঁধন ইচ্ছে করেই আলগা করে রেখেছিল। আমার কাছে আসতেই সেটা খুলে গেল। আমাকে তার চেহারা এক নজর দেখার সুযোগ দিল মেয়েটা। তারপরে আবার নেকাব টেনে দিল। রূপের জেল্লায় চোখ ধাঁধিয়ে গেল আমার। অপলকে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। আমার মনের ভাব পরিষ্কার বুঝতে পারছিল মেয়েটা। এটাই চেয়েছিল সে। হেসে উঠল, গলায় মধু ঢেলে বলল, এমন করে অপরিচিত মেয়ের দিকে তাকিয়ে আছেন, জনাবের বেগম কোথায়? কোনো মতে ঢোক গিলে বললাম, বেগম টেগম নেই, বিয়ে করবার সুযোগ পাইনি। খুব অবাক হলো মেয়েটা। ও মা, তাই নাকি? এমন বয়স, তা রাত কাটে কি করে? মেয়েটার সহজ ব্যবহারে সাহস বাড়ছে আমার। বললাম, ছাদের কড়িকাঠ গুনে। খিলখিল করে হেসে উঠল মেয়েটা। বলল, কেন, দেশে কি মেয়ের এতই অভাব? বললাম, অভাব কিনা জানি না, তবে আমি পাইনি এখনো। বলা নেই ক নেই, হঠাৎ করে আমার কোলে এসে বসে পড়ল মেয়েটা। দুহাতে গলা জড়িয়ে ধরে বলল, ভুল বললে, এই তো পেলে। এমন অদ্ভুত কাণ্ড ঘটবে আমি আশাই করিনি। তাছাড়া মেয়ে মানুষের ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই আমার। কেমন অস্বস্তি বোধ করতে লাগলাম। মেয়েটাকে কোল থেকে তুলে দেবার চেষ্টা করলাম। মুখ ঝামটা দিয়ে মেয়েটা বলে উঠল, আহা, ঢং দেখে আর বাঁচি না। পেটে খিদে, মুখে লাজ। খুব হয়েছে, এবার চলো তো, ঘরে যাই। কোল থেকে উঠে একরকম টেনে হিঁচড়েই আমাকে শোয়ার ঘরে নিয়ে এলো মেয়েটা। ঢুকেই দরজা বন্ধ করে দিল। ঢোক গিলতে অসুবিধা হচ্ছে। জিভ শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। দুরু দুরু করছে বুকের ভেতর। ভয় মেশানো প্রচণ্ড উত্তেজনায় কাঁপছি থরথর করে। তলপেটে খামচে ধরা অনুভূতি। নাচের ছন্দে এগিয়ে এলো মেয়েটা। কলজেতে ছুরি বসানো হাসি হাসল। বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? পুরুষ মানুষের এত লজ্জা কিসের? আমাকে ঠেলে এনে বিছানায় ফেলল মেয়েটা। তারপর কি ঘটল বলে বোঝাতে পারবো না। সেদিন এক নতুন জীবনের স্বাদ পেলাম। পলে পলে নতুন রোমাঞ্চ অনুভব করলাম। কখন যে রাত নামল টেরই পেলাম না। ঘরের ভেতরে অন্ধকার। এক সময় উঠে গিয়ে মোম জ্বেলে দিল মেয়েটা। নিজেই খাবার বের করে সাজালো, পরিবেশন করে নিজের হাতে খাওয়ালো আমাকে। নিজেও খেলো। তারপর আবার বিছানায় উঠে এলাম আমরা। ভোর রাতের দিকে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অনেক বেলায়। খোলা জানালা দিয়ে রোদ এসে পড়ছে মুখে। রোদের তেজ বেশ বেড়েছে। প্রথমেই মেয়েটাকে খুঁজলাম। বিছানায় নেই। তড়াক করে উঠে পড়লাম। সারা বাড়ি খুঁজলাম, নেই। আমার অজান্তেই কখন জানি চলে গেছে। আমার মনে হলো বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে গেছে কেউ। কেমন এক ধরনের শূন্যতা বুকের ভেতর। দিন আর কাটে না। এক একটা দিনকে এক একটা যুগ বলে মনে হয়। সারাক্ষণই বাগানে বসে পথের দিকে চেয়ে থাকি। এই বুঝি এলো সে সামনের পথ বেয়ে। কিন্তু কোথায়? সে আর আসে না। একদিন দুদিন করে চারটে দিন কেটে গেল। তার বিরহ আর সইতে পারছি না। সেদিনই বিকেলবেলা সে এলো। দারুণ সেজেগুজে এসেছে। সোনার জরির কাজ করা টকটকে লাল সালোয়ার কামিজ পরনে, তেমনি টকটকে লাল পাতলা ওড়না। মেঘ কালো রং চুলের বোঝা ছড়িয়ে আছে সারা পিঠে।
হরিণ চোখে গভীর করে টেনেছে কাজল। দেখে হুহু করে উঠল মনটা। এক লাফে ছুটে গেলাম। তারপর তাকে পাঁজাকোলা করে নিয়ে চলে এলাম ভেতরে। সেদিন তাকে আর কিছু করতে হলো না। খাওয়ার কথা ভুলে গেলাম। বাতি জ্বালানোর ফুরসত রইল না। অনেকক্ষণ পরে জোর করে ঠেলে আমাকে তুলে দিল সে। বাতি জ্বালালো, খাবার সাজালো। কিসের খাওয়া দাওয়া, কিসের কি, সেদিন আর ঘুমোলাম না। সকালে আমাকে ফাঁকি দিয়ে চুরি করে আর ঘর থেকে বেরোতে পারল না সে। কাজেই বলে কয়ে বিদায় নিতে হলো আমার কাছে। কথা দিয়ে গেল আবার 4 দিন পর বিকেলে আসবে। ঠিকই আবার 4 দিন পর বিকেলে এলো সে। দারুণ উত্তেজনায় কাটল সেদিনের রাতটাও। আস্তে আস্তে প্রেমের ব্যাপারে পাকা হয়ে উঠেছি আমি। আমাকে হাতে কলমে শিখিয়ে দ্রুত ওস্তাদ করে তুলেছে মেয়েটা। রাত শেষ হলো। ভোরে যাবার আগে আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা সত্যি করে বলো তো আমাকে কেমন লাগে তোমার? বললাম, জিজ্ঞেস করছো কেন বেবিজান? বুঝতে পারো না আসমানের চাঁদ হাতে পেয়েছি আমি, তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। সে বলল, সত্যি কথা বলছো? সত্যি আমি দেখতে সুন্দর? আমার রূপে মুগ্ধ হয়ে তুমি আমাকে ভালোবেসেছ? আমি বললাম, তো কেন বেসেছি? আমার চোখে তোমার চেয়ে সুন্দরী আর এই দুনিয়ায় কেউ নেই। রহস্যময় হাসি হাসল মেয়েটা। বলল, তাই মনে হচ্ছে না? ঠিক আছে, এমন একজনকে নিয়ে আসবো যে আমার চেয়েও সুন্দরী, তখন দেখা যাবে কি করো তুমি। বললাম, কি আর করব, তাকে আলাদা ঘরে শুতে দিয়ে তোমার বুকে শোবো আমি। তাচ্ছিল্যের সুরে মেয়েটা বলল, কত দেখলাম, নতুন কাউকে দেখলেই জিভে পানি এসে যায় পুরুষ মানুষের, তুমি কি আর আলাদা? জোর গলায় বললাম, মুখে কিছু বলতে চাই না, সময়েই সেটা দেখো। আমাকে উপহাস করে হাসল মেয়েটা। তারপর বলল, আচ্ছা দেখব, শোনো 4 দিন পরেই আসবো আমরা। মদ আর খাবারের ব্যবস্থা একটু বেশি করে রেখো, সারা রাত চালাতে হবে, 3 জনে মিলে খুব মজা হবে। বললাম, ঠিক আছে। ঘর ছেড়ে বেরিয়ে যাবার মুখে আবার বলল, দেখো নতুন মানুষের সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। বললাম, আরে থাকবে না বললামই তো। ঠিক 4 দিনের দিন বিকেলে ওরা এলো। প্রেয়সীর সঙ্গে মেয়েটির দিকে একবার তাকিয়েই আর চোখ ফেরাতে পারলাম না। আকাশের পরি যেন ডানা কেটে নেমে এসেছে মাটিতে। বয়সও কম, 16-র বেশি হবে না। তার উপর সেজেগুজে এসেছে। প্রেয়সীকে কি কথা দিয়েছিলাম ভুলেই গেলাম। মন গলতে শুরু করেছে আমার। আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি রাখিনি। 3 জনে মিলে একসঙ্গে বসে খেলাম। শুরু হলো মদপান। আস্তে আস্তে মাতোয়ারা হয়ে উঠলাম 3 জনেই। চোখে রং লাগতে শুরু করেছে, ধরে গেছে নেশা। এবার বিছানায় যেতে হবে, কিন্তু কাকে নিয়ে যাই? প্রেয়সী বলল, কি গো, মদ কি তোমার? আমার উপর আর নেশা আছে? বললাম, কেন থাকবে না? কথার কথা বললাম বটে, কিন্তু গলায় তেমন জোর নেই। হেসে উঠল প্রেয়সী। এটা কি জনাবের মনের কথা? কেন, নতুন ওকে পছন্দ হয়নি? ফস করে বলে ফেললাম, এত রূপ পছন্দ না হয়ে পারে? খিলখিল করে হেসে উঠল প্রেয়সী। কি বলেছিলাম না, নতুন কাউকে দেখলেই জিভে পানি এসে যায় পুরুষ মানুষের? এখন হলো তো? কিছু বললাম না। প্রেয়সী আবার বলল, মনে যখন ধরেছে তখন আর কষ্ট করে লাভ কি? তাছাড়া এনেছি তো তোমার জন্যই। যাও, ওকে নিয়ে আজ যাও। আমি তো তাই চাই। তবু প্রথমবারই হ্যাঁ করে ফেললাম না। একটু নারাজ ভাব দেখিয়ে বললাম, আরে আমি কি সে কথা বলেছি নাকি? ভালো জিনিস অপছন্দ নয় কারো, কিন্তু তাই বলে কি পছন্দ হলেই গপ করে গিলে ফেলতে হবে নাকি? 2 হাত তুলে বাধা দিল প্রেয়সী। হয়েছে হয়েছে, এবার বড় বড় কথা থামাও তো। বুঝতে পারছি শিরশিরানি শুরু হয়েছে তোমার। বেচারিকে কষ্ট দিয়ে লাভ কি? যা চাইছে দিয়ে দাও। আর মানা করলাম না। নতুন মেয়েটাকে নিয়ে বিছানায় উঠে এলাম। থ হয়ে তাকিয়ে রয়েছি আমি। নিঃশ্বাস ফেলতেও ভুলে গেছি। চোখ ঠেরে আমাকে কিশোরী বলল, কি হলো, শুধু তাকিয়ে থাকলেই চলবে? আর দেরি করলাম না। রক্তলোলুপ বাঘের মতো ঝাঁপিয়ে পড়লাম তার উপর। কোন দিক দিয়ে সময় পেরিয়ে গেল বলতে পারবো না। ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছি তাও জানি না। অনেক বেলায় ঘুম ভাঙল। চোখ না খুলেই বাঁ হাত বাড়ালাম। কিশোরীর গায়ে ঠেকল হাতটা। ঠেলা দিয়ে ওকে জাগাতে গিয়েই চটচটে আঠালো তরল পদার্থের অস্তিত্ব টের পেলাম। চোখ খুলে পাশ ফিরে তাকালাম। হে কি, স্বপ্ন দেখছি? রোগড়ে নিলাম 2 চোখ। আবার তাকালাম। স্বপ্ন না তো, সত্যি। রক্তে মাখামাখি হয়ে আছে কিশোরীর দেহ, বিছানার চাদর বালিশ রক্তে রাঙা।
দুভাগ হয়ে আছে কিশোরীর ধড় আর মাথা। এমন বিভৎস দৃশ্য জীবনে দেখিনি আমি। লাফ দিয়ে নেমে এলাম বিছানা থেকে। আমার প্রেয়সী নেই, ঘরের দরজা খোলা, বাড়িতে কোথাও নেই মেয়েটা। সেই খুন করে রেখে গেল কিশোরীকে। বুঝতে পারলাম না, কিন্তু এখন আমি কি করি? লোক জানাজানি হবেই। কিশোরী কিংবা আমার প্রেয়সীর বাড়ি কোথায়, ঠিকানা কি, কি পরিচয়, কিছুই জানি না। কোতোয়াল জানতে চাইলে কি জবাব দেব? মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। অনেক ভেবে ঠিক করলাম লোক জানাজানি করা চলবে না, ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে হবে, নইলে মৃত্যুদণ্ড হয়ে যাবে আমার। একটা শাবল নিয়ে মেঝের কয়েকটা পাথরের টালি খুলে ফেললাম। নিচের মাটি খুঁড়ে গর্তে ভরে ফেললাম কিশোরীর খণ্ডিত লাশ। রক্তমাখা কাপড় চোপড়, বিছানার চাদর, বালিশ সব এনে ভরলাম গর্তে। তারপর আবার মাটি চাপা দিয়ে পাথরের টালিগুলো বসিয়ে দিলাম। খাটটাকে টেনে এনে রাখলাম বসানো টালির ওপর। খাট সরিয়ে ভালো মতো না খুঁজলে আর লাশটা কেউ বের করতে পারবে না। নতুন জামা কাপড় পরে বেরিয়ে এলাম বাড়ি থেকে। বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। বললাম, অল্প কিছুদিনের জন্য আমি বাইরে যাচ্ছি, কাজ শেষ করেই ফিরে আসব। অন্য কাউকে বাড়িটা ভাড়া দেবেন না। পুরো 1 বছরের আগাম ভাড়া বাড়িওয়ালার হাতে গুঁজে দিলাম। খুব খুশি হয়ে বাড়িওয়ালা বলল, ঠিক আছে ঠিক আছে, আপনার যখন খুশি ফিরবেন, বাড়ি আপনারই রইল। বেশ কিছুটা দূরে থাকে চাচারা, ওদের সঙ্গে দেখা করলাম। বললাম একা থাকতে আর ভালো লাগছে না। আমি ফিরে আসাতে ওরা খুব খুশি হলো। খাই দাই ঘুরি আর প্রেয়সীর খোঁজ করি। তাকে খুঁজে না পেলে কিশোরীর খুনের রহস্যের সমাধান হবে না। কিন্তু কোথাও পাচ্ছি না তাকে। শহর থেকে যেন বেমালুম গায়েব হয়ে গেছে সে। কাজ শেষ হয়ে এসেছে চাচাদের, বাড়ি ফিরে যাবে তারা, কিন্তু আমার কাজ শেষ হয়নি। মনে কৌতূহল আর খুঁতখুঁতানি নিয়ে বাড়ি ফিরে যেতে ইচ্ছে হলো না, তাই থেকে গেলাম। খরচাপাতির জন্য আমাকে কিছু পয়সা কড়ি দিয়ে দেশে ফিরে গেল চাচারা। বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। ঠিক করলাম পুঁজি যা আছে তা দিয়ে ছোটোখাটো ব্যবসা করব। যা আয় হবে তাতে আমার একলা খুব ভালোই চলে যাবে। ব্যবসা করি, কাজকর্ম তেমন বেশি না, অবসর সময়ে ঘুরে বেড়াই। যতভাবে সম্ভব খোঁজ করি প্রেয়সীর, কিন্তু পাই না তাকে। দেখতে দেখতে কেটে গেল 1 বছর। আগের বাড়িওয়ালার সঙ্গে গিয়ে দেখা করলাম, আরও 1 বছরের আগাম ভাড়া দিয়ে এলাম তাকে। এমনি করে দেখতে দেখতে 3-3টে বছর কেটে গেল। প্রেয়সীকেও খুঁজে পেলাম না, কিশোরীর খুনের রহস্যেরও কোনো কিনারা হলো না। ব্যবসা করি বটে, কিন্তু যা আয় করি তার চেয়ে বেশি করি খরচ। কতদিন আর চলবে এভাবে? পুঁজি ভেঙে খেতে শুরু করলাম, তাও ফুরিয়ে গেল দেখতে দেখতে। আর থাকতে পারবো না কায়রোতে, বাধ্য হয়েই দেশে ফিরে যেতে হবে। কিছু জিনিসপত্র আছে আমার, ওগুলো আগের বাড়িটাতে রয়ে গেছে, সেগুলো বেচে দিয়ে পথ খরচের ব্যবস্থা হবে। গিয়ে দেখা করলাম বাড়িওয়ালার সঙ্গে, বাড়ির চাবি চাইলাম। ঘর খুলে ভেতরে ঢুকলাম। বহুদিন মানুষের পা পড়েনি ঘরটাতে। চারদিকে ধুলো ময়লা জমে আছে, ভ্যাপসা গন্ধ। তাড়াতাড়ি সমস্ত জানলা দরজা খুলে দিলাম। তারপর একটা ঝাড়ু তুলে নিয়ে নিজেই ধুলো ময়লা পরিষ্কার করতে লেগে গেলাম। খাটটা পরিষ্কার করা দরকার। টান মেরে খাটের ওপর থেকে তোশকটা ফেলে দিয়ে ঝাড়তে গেলাম। এমন সময় চোখে পড়ল হারটা। হাতে তুলে নিলাম। খুব ভারী। মনে পড়ল এই হার কিশোরীর গলায় দেখেছিলাম। রাতে তোশকের তলায় খুলে রেখেছিল হয়তো, আমি খেয়াল করিনি। তখন খেয়াল করার মতো অবস্থাও ছিল না আমার। হারটা পেয়ে খুশি হলাম। খাট পালঙ্ক আর অন্যান্য ভারী জিনিস বিক্রি করা খুব ঝামেলার ব্যাপার। ওগুলোর চেয়ে অনেক বেশি দাম হবে হারটা। শুধু ওটা বেচেই বাড়ি ফেরার খরচ জোগাড় করা যাবে। আবার জামা কাপড় পরে হারটা নিয়ে বেরিয়ে এলাম। সোজা চলে এলাম বাজারে এক জহুরির দোকানে। হারটা বের করে বাড়িয়ে ধরলাম। বললাম, এটা দেখুন তো, বেচব, কত দাম হবে? হাত বাড়িয়ে হারটা নিল জহুরি। এভাবে দেখে ওভাবে দেখে অনেক রকমের পরীক্ষা করল সে। তারপর হতাশভাবে মাথা নেড়ে বলল, না, নকল। আসল মুক্ত হলে 10,000 দিনার হলেও ক্ষতি হতো না। এখন বড় জোর 1,000 খানেক দিতে পারি, বেচবেন? বললাম, হ্যাঁ বেচব, আমি ওই রকম দামে কিনেছিলাম। মুক্তোর হার কিনে দেবার জন্য বায়না ধরেছিল একজন নাছোড়বান্দা হয়ে। নকল জিনিস দিয়ে তাকে ভুলিয়েছি। চোখ তুলে তাকালো জহুরি। পরিষ্কার বুঝলাম আমার কথা শুনে অবাক হয়েছে সে। কারণটা কি? এক ঝলকের জন্য সন্দেহের ছায়া খেলতে দেখলাম তার চোখে।
তারপরই সেটা মিলিয়ে গেল, আবার হাসল, বলল, আপনি তাহলে একটু বসুন, এত টাকা এখন দোকানে নেই, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। হারটা নিয়ে বেরিয়ে গেল জহুরি। আমি বসে রইলাম দোকানে। দেরি করছে জহুরি, এদিকে সন্দেহ জাগছে আমার মনে, বিপদের গন্ধ পাচ্ছি, কেটে পড়ব কি না ভাবছি। আর একটু হলেই বেরিয়ে যেতাম দোকান থেকে, কিন্তু সে সুযোগ পেলাম না। ফিরে এলো জহুরি, সঙ্গে কয়েকজন সিপাই। সিপাইরা অনেক প্রশ্ন করল আমাকে, সন্তোষজনক উত্তর দিতে পারলাম না। হাতে কোমরে দড়ি পড়ল। চোর হিসেবে কোতোয়ালের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। কোতোয়াল জিজ্ঞেস করল, এই হার কার? বললাম, একটা মেয়েকে কিনে দিয়েছিলাম, সে মারা যাবার পর আবার আমার হাতে এসে পড়েছে। কোতোয়াল আবার জিজ্ঞেস করল, কত দাম দিয়ে কিনেছিলে, কোথা থেকে? বললাম, দামেস্কের এক জহুরির দোকান থেকে। কত দাম দিয়েছিলাম সেটা ঠিক মনে নেই, তবে 1000 খানেক হবে। হো হো করে হেসে উঠল কোতোয়াল, তারপর ধমকে উঠল, হারামজাদা, মিথ্যে কথার আর জায়গা পাসনি? 1000 খানেক? এক্ষুনি মনে পড়বে কত হাজারে কিনেছিলি। কোতোয়ালের হুকুমে সপাং সপাং চাবুক পড়ল আমার পিঠে। ব্যথায় আর্তনাদ করে উঠলাম। আবার জিজ্ঞেস করল কোতোয়াল, কোথায় পেয়েছিস সত্যি করে বল। কোনো জবাব দিলাম না। আবার চাবুক পড়তে লাগলো আমার পিঠে। যন্ত্রণা সইতে পারছি না, মাটিতে গড়াগড়ি করছি। কোতোয়াল জিজ্ঞেস করল, এখনো বল কোথায় পেয়েছিস। দাম জানিস না? বুঝতেই পারছি এই জিনিস তোর না। এই জিনিস কেনার ক্ষমতা খুব কম লোকেরই আছে, সত্যি কথা বল। বুঝলাম জহুরি মিথ্যে কথা বলেছে আমাকে, দেখেই বুঝতে পেরেছিল এটা দামি জিনিস। পরীক্ষা করার ছলছুতো করে আমাকে দেরি করিয়েছে, সিপাই ডেকে ধরিয়ে দিয়েছে। কিন্তু কোতোয়ালকে কি বলবো? কার হার সত্যি কথা বললেই খুনের দায়ে ফেঁসে যাব। আবার মিথ্যা বললাম, হারটা চুরি করেছি আমি। কোতোয়াল জানতে চাইল, কোথা থেকে? বললাম, এক বড় জহুরির দোকান থেকে। ব্যাস, আর কি। কোতোয়াল সিপাইদের হুকুম দিল, ও ডান হাত কেটে ফেল। শহরের প্রকাশ্য জায়গায় লোকজনের সামনে আমার ডান হাত কেটে ফেলা হলো। ব্যথায় হুঁশ হারালাম। হুঁশ ফিরে দেখি মাটিতে পড়ে আছি, আশেপাশে কেউ নেই। সারা শরীরে অসহ্য ব্যথা, তীব্র যন্ত্রণা কাটা ডান বাহুতে। কোনো মতে টলতে টলতে ভাড়াটে বাড়িতে ফিরে এলাম। বাড়িওয়ালা যেন আমার জন্যই দরজায় দাঁড়িয়েছিল। সোজা হাঁকিয়ে দিল, বলল, ভালো মানুষ ভেবে জায়গা দিয়েছিলাম, কিন্তু আর না, আর থাকতে দেব না। আমার বাড়িতে চোর ছাঁচরের কোনো জায়গা নেই। বুঝলাম আমার হাত কাটার দৃশ্য বাড়িওয়ালাও দেখেছে। বললাম, কিন্তু শরীরের এই অবস্থা নিয়ে আমি এখন কোথায় যাব? 2-1 দিন থাকতে দিন, আর তাছাড়া এখনও কয়েক মাসের আগাম ভাড়ার টাকা আছে আপনার কাছে। একটু ভাবলো বাড়িওয়ালা, তারপর বলল, ঠিক আছে, 2 দিন থাকতে পারো, এর মধ্যে তোমার পাওনা টাকা মিটিয়ে দেব, তারপর আর 1 দিনও না। আর কিছু না বলে চলে গেল সে। ঘরে ঢুকে সোজা বিছানা নিলাম। কাটা হাতে মলম মেখে রক্ত বন্ধ করা হয়েছে, কিন্তু ব্যথা কমেনি একটুও। অসহ্য যন্ত্রণা, তার চেয়েও বেশি যন্ত্রণা আমার মনে। চোর বলে চিহ্নিত হয়ে গেলাম সমাজে। দেশে ফিরেও শান্তি পাব না। দেশের লোকও জানে চুরির অপরাধে হাত কাটা যায়। কি করব ভেবে কুলকিনারা পেলাম না। কায়রোতেই থেকে যাব, কিন্তু থাকবো কোথায়? আমার কাটা হাত দেখলেই আর কেউ ভাড়া দিতে চাইবে না। খাবই বা কি? বাইরেও তো বেরোতে পারবো না। লোকে থুথু দেবে আমার মুখে, ঘৃণায় চোখ ফিরিয়ে নেবে। ভাবতে ভাবতেই একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ শুনে ছুটে গেল তন্দ্রা। চোখ মেলে তাকালাম, চমকে উঠলাম সঙ্গে সঙ্গে। এ কি, আবার সিপাই? তবে কি কিশোরীর খুনের কথাও জেনে গেছে কোতোয়াল? কেন এসেছে ওরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। একজন সিপাই বলে উঠল, তোমাকে ধরে নিয়ে যাবার হুকুম দিয়েছেন উজির সাহেব। জিজ্ঞেস করলাম, কেন? কর্কশ গলায় সিপাই বলল, সে গেলেই বুঝতে পারবে। আবার আমার হাতে কোমরে দড়ি পড়ল। নির্দয়ভাবে ছাগলের মতো টেনে হিঁচড়ে নিয়ে চলল আমাকে সিপাইরা। উজিরের বাড়িতে অনেক লোক, তাদের মাঝে কোতোয়ালও রয়েছে। আমাকে দেখেই সে বলে উঠল, এই লোকটা হার চুরি করেছিল হুজুর। উজিরের সামনে নিয়ে যাওয়া হলো আমাকে। ভালো মতো আমাকে একবার দেখলেন উজির, তারপর পকেট থেকে একটা হার বার করে বাড়িয়ে ধরলেন আমার দিকে। বললেন, দেখো তো এটা চিনতে পারো কি না? চিনতে পারবো না? এর জন্যই তো ডান হাত হারিয়েছি। মাথা নিচু করে বললাম, এই হারটাই চুরি করেছিলাম হুজুর। উজির বললেন, কোথা থেকে চুরি করেছ? দামেস্কের এক জহুরির দোকান থেকে। তুমি মিথ্যে কথা বলছো যুবক। এই হার দামেস্কের কোনো জহুরির দোকানে যেতে পারে না। এটা আমার মেজ মেয়ের।
কায়রোরই এক জহুরি বানিয়ে দিয়েছিল। বলো এটা তুমি কোথায় পেয়েছ? বুঝলাম কোতোয়ালকে ফাঁকি দিলেও এখানে আর ওসব চলবে না। কি বলবো, আসল কথা বললেই তো প্রাণ যাবে। চুপ করে রইলাম। আবার উজির বললেন, আজ 3 বছর হলো হারিয়ে গেছে আমার মেয়ে। অনেক খুঁজেছি, পাইনি। বেমালুম গায়েব হয়ে গেছে মেয়েটা। 3 বছর পর তার গলার হার এসে পড়ল আমার হাতে। কে জানে ও বেঁচে আছে না মরে গেছে। তুমি নিশ্চয়ই জানো যুবক, কোথায় আছে আমার মেয়ে? তবু কোনো কথা বললাম না। কোতোয়াল বলে উঠল, ওকে আমার হাতে ছেড়ে দিন হুজুর। পেট থেকে কি করে কথা বের করতে হয় আমি জানি। চাপকে পিঠের ছাল তুলে নেব, আপনি কথা বেরিয়ে আসবে মুখ দিয়ে। ধমকে উঠলেন উজির সাহেব, তুমি থামো, অত্যাচার করে সবসময় সব কাজ করা যায় না। বলেই ঘরের লোকজনদের বেরিয়ে যাবার হুকুম দিলেন তিনি। একে একে বেরিয়ে গেল লোকেরা। উজিরের নির্দেশে আমার বাঁধন খুলে দিয়ে বেরিয়ে গেল সিপাইরা। কোতোয়ালও বেরিয়ে গেল। উঠে এসে আমার সামনে দাঁড়ালেন উজির সাহেব। হাত বাড়িয়ে খপ করে আমার বাঁ হাতটা ধরে ফেললেন। সত্যি কথাটা তুমি জানো যুবক, আমার মন বলছে তুমি জানো। দয়া করে বলো, যত করুণী হোক, যত খারাপই হোক, সব বলো তুমি। তোমার কোনো দোষ থেকে থাকলে আমি মাফ করে দেব, সাজা তোমাকে পেতে হবে না। উজিরের নরম কথায় কেঁদে ফেললাম আমি। চুপ করে দাঁড়িয়ে রইলেন উজির সাহেব। আমাকে সামলে নেবার সময় দিলেন। চোখের পানি মুছে ফেললাম। বললাম, ঠিক আছে, সব বলবো আমি উজির সাহেব। তার জন্য আমার মৃত্যুদণ্ড হলেও বলবো। উজির বললেন, বললামই তো, তোমাকে কোনো সাজা পেতে হবে না, তুমি বলে যাও। আবার গিয়ে নিজের আসনে বসলেন তিনি। কথা শুরু করলাম আমি। আমি কে, কি করে কায়রোতে এসেছি, প্রেয়সীর সঙ্গে কখন কিভাবে দেখা হয়েছে, সেসব থেকে শুরু করে আমার হাত কাটা যাওয়া পর্যন্ত সব কথা একে একে খুলে বললাম উজিরকে। একটা কথাও না বলে চুপ করে সব শুনে গেলেন উজির সাহেব। চোখ থেকে পানি বেরিয়ে গাল বেয়ে নামছে তার। কথা শেষ হয়েছে আমার। চুপ করে গেলাম। চুপ করে আছেন উজির সাহেবও, নীরবে কাঁদছেন। অনেকক্ষণ পরে সামলে নিলেন তিনি। পকেট থেকে রুমাল বের করে চোখ মুখ মুছলেন। মুখ তুলে তাকালেন আমার দিকে। ইশারায় একটা কুর্সিতে বসতে বললেন আমাকে। অনেকক্ষণ একটানা দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে। ধপ করে গিয়ে বসে পড়লাম একটা আসনে। উজির সাহেব বললেন, তুমি যাকে ভালোবেসেছ সে আমার বড় মেয়ে। অসৎ সঙ্গে পড়ে অল্প বয়সেই খারাপ হয়ে যায় সে। খারাপ সঙ্গের সাথে মিশত, তাদের সঙ্গে ঘুরে বেড়াতো, রাত কাটাতো বাইরে বাইরে। অনেক রকমে বুঝিয়েছি তাকে, অনেক শাসন করেছি, ফেরানোর চেষ্টাও করেছি, কিন্তু হলো না। একেবারেই বকে গেল মেয়েটা। আর ভালো করতে পারলাম না তাকে। বাধ্য হয়েই দামেশকে আমার ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম। ভাইয়ের চেষ্টাতেই দামেশকের এক ভালো ঘরে বিয়ে হয়ে গেল তার। ভাবলাম বিয়ে হয়েছে, ভালো হয়ে যাবে মেয়েটা। সত্যি ভালো হয়ে গেল। কিন্তু তারও কপাল খারাপ, আমারও। বছর ঘুরতে না ঘুরতেই অসুখে পড়ে মারা গেল তার স্বামী। আবার ফিরে এলো আমার কাছে আমার মেয়ে। দিন কয়েক ভালোই থাকলো, তারপর আবার পুরনো বন্ধুদের সঙ্গে মেলামেশা শুরু করলো। আবার শুরু করলো কুকাজ। তাকে আর সামলানোর চেষ্টা করলাম না এবার। বুঝলাম আর ভালো হবে না সে। তার ইচ্ছে মতোই চলতে দিলাম। তবে বাড়িতে তাকে একলা এক ঘরে করে রাখলাম। আমার আরও মেয়ে আছে, তাদের সঙ্গে মিশতে নিষেধ করে দিলাম তাকে। সেই জেদেই আমার উপর প্রতিশোধ নিয়েছে সে। এখন বুঝতে পারছি। নিষেধ করে দিয়েছিলাম বটে, কিন্তু বোনদের সঙ্গে মেলামেশা বন্ধ করেনি সে। ফুসলে ফুসলে মেজোটাকেও তার দলে ভিড়িয়ে নিল। ওদিকে তোমার সঙ্গে পরিচয় হয়ে গেছে তখন তার। বুঝতে পারছি ইচ্ছে করেই পরিচয় করেছে তোমার সঙ্গে। সুযোগ বুঝে একদিন তোমার ওখানে নিয়ে গেছে মেজোটাকে। তোমাকে দিয়ে তার কুমারিত্ব নষ্ট করিয়েছে। তারপর রাতের বেলা খুন করে পালিয়ে এসেছে। অনেক জিজ্ঞেস করেছি বড় মেয়েকে, কিন্তু কোনো সদুত্তর পাইনি। তার এক কথা, একসঙ্গে বাজারে গিয়েছিল দুজনে, ভিড়ের মাঝে মেজোটা হারিয়ে গেছে। সে নাকি অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তারপর আমি অনেক খুঁজেছি, পাইনি। পাবো কোথায়? ও তো তোমার বাড়িতে মাটির নিচে মরে পড়ে আছে। আবার কেঁদে ফেললেন উজির সাহেব। বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমারও চোখ ভিজে এসেছে। নিজেকে ধিক্কার দিতে লাগলাম। অপরাধবোধ চেপে বসেছে আমার মনে। আরও অনেকক্ষণ পরে কান্না থামল উজির সাহেবের। লাল 2 চোখ তুলে আমার দিকে তাকালেন। জিজ্ঞেস করলেন, তা তুমি এখন কি করবে বাবা? কিছু ঠিক করেছ?
কোথায় যাবে, কোথায় থাকবে, ভেবেছ কিছু? মাথা দোলালাম আমি। না, কিছু ভাবিনি। আবার জিজ্ঞেস করলেন উজির সাহেব, আচ্ছা, তুমি কি এখনো ভালোবাসো আমার বড় মেয়েকে? মাথা দুলিয়ে বললাম, হ্যাঁ, বাসি। তার চরিত্র এত খারাপ জেনেও? হ্যাঁ, ভালোবাসা আর আদর দিয়ে এর চেয়ে খারাপ চরিত্রের মেয়েকেও ভালো করা যায়। ভুরু কুঁচকে গেছে উজির সাহেবের। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। হঠাৎই আবার আসন ছেড়ে উঠে পড়লেন তিনি। এগিয়ে এলেন আমার কাছে। আমার হাতটা ধরে ফেলে বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বলো, করবে? ভেবেছিলাম মৃত্যুদণ্ড হয়ে যাবে আমার। তা না, উজিরের মেয়েকে বিয়ের প্রস্তাব এসেছে। হাতে যেন চাঁদ পেলাম। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম আমি। সেদিনই উজিরের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল আমার। তারপর থেকে খুব সুখেই ছিলাম। একেবারে ভালো হয়ে গিয়েছিল আমার বিবি। আমাকে প্রাণ দিয়ে ভালোবাসত সে। ভালোই কাটছিল দিন। তারপরই হঠাৎ অসুখে পড়লাম। আপনি এলেন, সারিয়ে তুললেন আমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হেকিম সাহেব। গল্প শেষ করে রাজার দিকে তাকালো হেকিম। জিজ্ঞেস করল, আমার গল্প কেমন লাগলো হুজুর? মাথা দুলিয়ে রাজা বললেন, গল্পটা মন্দ না, কিন্তু কুঁজোর ঘটনার কাছে এটা কিছুই না। কাজেই শাস্তি আমি আর মাপ করতে পারছি না। মাথা নিচু করে পিছিয়ে এলো হেকিম। দর্জির দিকে তাকালেন রাজা। বললেন, এদের তিনজনের কথাই তো শুনলাম। তোমার কোনো কাহিনী বলার আছে? থাকলে বলো, শুনেই নি। কপাল ভালো হলে তোমার শাস্তি মাপও হয়ে যেতে পারে। হাত জোড় করে দর্জি বলল, আমি দর্জি মানুষ, কাপড় কাটি, সেলাই করি, যা আয় হয় কোনো মতে দুঃখে কষ্টে দিন কেটে যায়। আমার কাহিনী কি আর হুজুরের ভালো লাগবে? রাজা বললেন, কি জানি, ভালো লেগেও যেতে পারে। তবে আশ্চর্য কোনো ঘটনা না হলে বলো না, শুধু শুধু আমার সময় নষ্ট করবে। কি যেন ভাবছে দর্জি। শেষে মন ঠিক করে নিয়ে বলেই ফেলল, একটা কাহিনী অবশ্য আমার জানা আছে, সত্যি ঘটনা। আমার মতে কুঁজোর ঘটনার চেয়ে আজবই হবে। ঠিক আছে, বলেই ফেলি। কাহিনী শুরু করলো দর্জি। দর্জির কাহিনী আমরা শুনবো আরব্য রজনীর গল্প এপিসোড 20-এ। আপনারা শুনছেন রূপকথা বাই কল্লোল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।